আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সোনম ওয়াংচুক। ধর্নায় বসেছেন। সোনম ওয়াংচুককে জোর করে খাওয়ানো হবে, কিন্তু যে খবরটা আপনাদের খাওয়ানো হচ্ছে সেই খবরের আড়ালে অনেক কিছু রয়েছে। বর্তমানে E20 নিয়ে এত হো হাল্লা হচ্ছে, কিছু সত্য, কিছু গুজব, কিছু ন্যারেটিভ। কেন হঠাৎ করে সামনে কোনো ভোট নেই, তারপরেও এত অশান্তি, এত খবর, এত ঝামেলা, এত আলাপ আলোচনা? কোনো ভোট নেই, কিন্তু ভোটের আগে এই ধরনের বিষয়বস্তু হয়, মেনে নেওয়া যায়। তাহলে রহস্যটা কি, সমস্যাটা কোথায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি সোনম ওয়াংচুক। আপনারা সকলেই জানেন তিনি একজন এনভায়রনমেন্টালিস্ট, একজন পরিবেশ কর্মী। এতদিন পরিবেশ নিয়েছিলেন। লে লাদাখে সত্যিই জলের সমস্যা ছিল, সত্যিই সরকারের যতটা, এর আগে ওখানে কংগ্রেসের সরকার ছিল, মানে ভারতবর্ষে এতদিন কংগ্রেসের সরকারই ছিল, এবং লে লাদাখ জম্মু কাশ্মীরের মধ্যে ছিল। জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতি এবং তারপরে আবদুল্লাহ ফ্যামিলি, এদের সরকার ছিল। তারা ওখানে মানুষকে মানুষই মনে করতেন না। কংগ্রেস সরকারও ওখানকার মানুষের প্রতি যতটা করণীয় ছিল, যতটা চেষ্টা করা উচিত ছিল, আর্টিকেল 370 তুলে দেওয়া উচিত ছিল, এগুলো তো করেনি। এগুলো তো সব আমরা জানি, এটা বলে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো তিনি লে লাদাখের মানুষের জন্য প্রচুর কাজ করেছিলেন, এবং কাজ করতে গেলে এখন বিদেশি ফান্ডিং লাগে, আমরা দেখতে পাচ্ছি। তো এই বিদেশি ফান্ডিং এর আড়ালে তো অনেক গল্প হয়। আমার হাতে একটা ডকুমেন্ট আছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে। সোনম ওয়াংচুকের রহস্য ফাঁস করব। এখন তো সোনম ওয়াংচুককে জোর করে খাওয়াতে হবে। উনি স্বেচ্ছায় পরলোক গমন করতে চাইছেন, সেসব আর হবে না। দিল্লি হাইকোর্ট এটা রায় দিয়ে দিয়েছে, সোনম ওয়াংচুকের ক্ষেত্রে সরকারের যা যা করণীয় আছে সরকার করুক, এবং আমার যা যা করণীয় আছে এবার আপনি শুরু করি। সেটা হচ্ছে সোনম ওয়াংচুক কেন এগুলো করছেন। তিনি তো পরিবেশ কর্মী। এখন যেগুলো নিয়ে আন্দোলন করছেন তিনি, সেগুলো পরিবেশগত কোনো বিষয় নয়, কিন্তু ভারতের নাগরিক হিসেবে আপনার যে বিষয়ে মনে হবে আপনার সে বিষয়ে বলার, সরকারের পক্ষে যাবার, সরকারের বিরোধিতা করার পারমিশন আছে। কিন্তু আপনি কোন কাজটা কেন করছেন সেটা বোঝাও তো খুব জরুরি সোনম সাহেব। পরিবেশের আড়ালে আপনি যে নোংরা রাজনীতিগুলো খেলছেন বা ভালো রাজনীতি করছেন, কি রাজনীতিটা করছেন আপনার মুখোশটা খুলবো আজকে। সোনম ওয়াংচুক, ভালো করে শুনবেন, যদি আপনার টিমের কেউ দেখে। জানি আপনি বাংলা বোঝেন না, কিন্তু আপনার টিমের তো অনেকেই ককরোচ আছে। আপনি ককরোচ জনতা পার্টিতে গেছেন আর কি। সোনম ওয়াংচুক কেন এগুলো করছেন দেখুন। আগে সোনম ওয়াংচুক তার সব কাঁচা চিঠ্ঠাটা খুলি আর কি। এখন সোনম ওয়াংচুক যেটা নিয়ে বিদ্রোহ করছেন, বিরোধিতা করছেন, সেটা হচ্ছে নিট সহ সর্বভারতীয় পরীক্ষায় যে অনিয়ম হয়েছিল, প্রশ্নপত্র ফাঁস, সেটা নিয়ে তিনি প্রতিবাদ অনশন করছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তিনি করেছেন। 28শে জুন থেকে তিনি ময়দানে আছেন। দিল্লি হাইকোর্ট তাকে অর্ডার দিয়েছে, তাকে নয়, দিল্লি হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে, পুলিশকে অর্ডার দিয়েছে যে যা করার করুন। আমরা কি দেখলাম, প্রথমে তিনি ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে সামিল হলেন। সোনম ওয়াংচুক হচ্ছেন, আজকে আমি স্পষ্টভাবে বলছি, সোনম ওয়াংচুক হচ্ছেন কেজরিওয়াল 2.0। কেজরিওয়াল, মনে করে দেখুন, আন্না হাজারের আন্দোলনকে তিনি হাইজ্যাক করলেন। হাইজ্যাক করে তিনি কি বললেন, লোকপাল বিল আনতে হবে। কেজরিওয়াল নিজের সরকারে লোকপালকে কি শক্তিশালী করেছিলেন, মজবুত করেছিলেন? কেজরিওয়াল আলিশান বাংলো তৈরি করলেন, কেজরিওয়াল প্রচুর টাকা কামালেন, কেজরিওয়াল আবগারি ঘোটালা করলেন, কিন্তু কেজরিওয়াল লোকপাল বিল নিয়ে কি, লোকপাল বিলটাকে নিজের রাজ্যে সেইভাবে লাগু করতে চেয়েছেন, লাগু করেছেন যেটা নিয়ে তিনি আন্দোলন করেছিলেন? লোকপালকে কি তিনি তার রাজ্যে খোলা ছুট দিয়েছিলেন, সশক্তিকরণ করেছিলেন? উত্তর হচ্ছে এক কথায় না। ভারতবর্ষে যেটা নিয়ে রাজনীতি করা হয়, রাজনীতি আপনারা যেভাবে দেখান, আপনাদের যেটা দেখানো হয় সেটা রাজনীতি নয়। পর্দার আড়ালে যেটা হয় সেটা হচ্ছে আসল রাজনীতি। অনেকে আমি দেখছি, মানচু ভাই, মানচু দাদা, আমার থেকে ছোট হবে তাই আমি মানচু ভাই বলছি, সে বলছে না লোকটা তো ঠিকই বলছে। আরে লোকরা তো ঠিকই বলে। নেতারা যেটা নিয়ে মানুষকে বোকা বানান, সেটা তো তারা মানুষের সেন্টিমেন্ট নিয়েই খেলেন। তো এই কেজরিওয়াল 2.0 অর্থাৎ সোনম ওয়াংচুকও তো মানুষের সেন্টিমেন্ট নিয়েই খেলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ধর্মেন্দ্র প্রধান কি এই নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ধর্মেন্দ্র প্রধান কি সেখান থেকে পয়সা কামিয়েছেন?
কোনো রকম অভিযোগ আছে? উত্তর হচ্ছে না। প্রশ্নপত্র ফাঁস কোথা থেকে হচ্ছে? যে সিস্টেমে অবশ্যই লুপহোলস আছে, আমিও মনে করি সিস্টেমে গাফিলতি আছে বলেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। একটা সময় পশ্চিমবঙ্গে প্রশ্নপত্র ফাঁস হতো, কিন্তু পশ্চিমবঙ্গে যখন প্রশ্নপত্র ফাঁস হতো, বাচ্চারা যখন মোবাইল নিয়ে ঢুকে যেত, ফাঁস করতো, সেখান থেকে কি তৃণমূল কোনো পয়সা কামিয়েছে? ওই প্রশ্নপত্র, ওই ইস্যু থেকে তৃণমূল তো দুর্নীতির আখড়া, আমি বলছি অবশ্যই তৃণমূল দুর্নীতির আখড়া, কিন্তু ওখান থেকে তৃণমূলের কোনো ইনকামের বিষয় ওই 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 স্পেসিফিক কেসে কিন্তু ছিল না। ঠিক সেরকমই এই নিটের কেসেও ধর্মেন্দ্র প্রধান পয়সা কামাচ্ছেন না, কিছু দালাল পয়সা কামিয়ে নিচ্ছে। প্রশ্নপত্র যাদের তৈরি করতে দেওয়া হচ্ছে তারা সেখান থেকে জালিয়াতি করছে, বিভিন্ন রকম ভাবে জালিয়াতি হচ্ছে, সেটা নিয়ে তদন্ত হচ্ছে বারংবার। অবশ্যই সরকারের গাফিলতি বারংবার যে ফাঁস হচ্ছে, সরকারের এমন কিছু একটা করা উচিত ছিল যাতে ফাঁসটা আর না হয়। আবার সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে, সর্বভারতীয় ক্ষেত্রে হতে গেলে সরকার অনেক জায়গায় বিভিন্ন রকম লুপহোলস থেকে যায়, সরকারের দেখা উচিত, কথা কোনো সন্দেহ নেই। অবশ্যই ধর্মেন্দ্র প্রধানের আরো স্ট্রিক্ট হওয়া উচিত, কিন্তু ধর্মেন্দ্র প্রধান বদলি হয়ে গেলেন, অন্য কেউ আসলেন, প্রশ্নপত্র ফাঁস কি আটকে যাবে? গ্যারান্টি আছে তখন হবে না। বা যারা আন্দোলন করছেন তাদেরই যদি এই মাথায় বসিয়ে দেওয়া হয়, নিটের মাথায় বলুন, শিক্ষা দপ্তরের মাথায় বলুন, গ্যারান্টি দিতে পারবেন প্রশ্নপত্র ফাঁস হবে না? বিরোধী রাজ্যগুলোতে প্রশ্নপত্র ফাঁস হয় না। মমতার জমানায়, বললাম না, আবারও বলছি, প্রশ্নপত্র ফাঁস হয়নি মমতার জমানায়। মমতার জমানায় প্রশ্নপত্র ছেড়ে দিন, গোটা চাকরিটাই বিক্রি হয়ে যেত, তৃণমূল সেখান থেকে কোটি কোটি টাকা কামিয়েছে। তাহলে এই আন্দোলন সোনম ওয়াংচুক কেন করছেন? সোনম ওয়াংচুকের একটা পুরনো জ্বালা আছে, জানেন তো, ওই যে জ্বালাটার কাগজ আমার হাতে আছে। তার আগে বলি, 2025 লাদাখ হিংসা, সোনম ওয়াংচুক অভিযুক্ত। সোনম ওয়াংচুক মানুষকে জড়ো করেছিলেন, সোনম ওয়াংচুক নিজে এরকম নাটকের ধর্নায় বসেছিলেন। এই নাটকের ধর্না আসলে সোনম ওয়াংচুকের ইচ্ছা হচ্ছে ওখানে 6 শিডিউল লাগু করে দেওয়া হবে। আমাদের জিটিএর মতো যে ব্যবস্থা আছে আমাদের পশ্চিমবঙ্গে, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ওরকম একটা ব্যবস্থা হবে, তার মাথায় বসবেন সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুক লাদাখের মুখ্যমন্ত্রী হতে চান, কিন্তু যেহেতু ইউনিয়ন টেরিটরি, ওখানে মুখ্যমন্ত্রী হওয়া যাবে না। ইউনিয়ন টেরিটরি থেকে বাঁচার কি ব্যবস্থা? ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে পুরোটাই কেন্দ্রের শাসন ব্যবস্থা, ডান দিকেই চীন, সোনম ওয়াংচুকের প্রিয় পাত্র, সোনম ওয়াংচুকের সঙ্গে চীনের সম্পর্ক, এগুলো সব আমরা জানি। সোনম ওয়াংচুক চীনের ডিপ স্টেটের এজেন্ট, সেটাও বুঝতে কোনো বাকি থাকে না। তাহলে তিনি চাইছেন যে ইউটি ব্যবস্থা যেটা আছে, এতে যে চীনের সমস্যা হচ্ছে, সরাসরি কেন্দ্রের নজরদারি, সরাসরি মোদী অমিত শাহের নজরদারি। আগামী দিনে যদি কেউ কংগ্রেসেরও নেতা হয়, যেটা সম্ভাবনা নেই, তো তখনও তো এটা তাদের হাতেই থাকবে। তো উনি চাইছেন সরকারের হাত থেকে মালটাকে বের করে দাও, সরকারের হাত থেকে লেহের যে শক্তি ওটাকে কমিয়ে দাও। তাহলে কমাতে গেলে কি দরকার? কমাতে গেলে 6th শিডিউল দরকার। এই যে জিটিএ হয়েছে, আপনি বলুন তো দার্জিলিংয়ের মানুষের কোনো উপকার হয়েছে? জিটিএ হওয়ার পর দার্জিলিংয়ের মানুষের সমস্যা ছিল জলের, নিকাশির সমস্যা, জঞ্জাল অপসারণের সমস্যা, চাকরি বাকরির সমস্যা, যাতায়াতের সমস্যা, এই যতগুলো সমস্যা বললাম জিটিএ হওয়ার পর বা ভারতবর্ষে যেখানে যেখানে 6 শিডিউল লাগু আছে, সে এই 6 শিডিউলের যা যা ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গায় যেখানে লাগু আছে, কোনো উপকার হয়েছে? সদিচ্ছা আছে? সোনম ওয়াংচুকের ইচ্ছা হচ্ছে পলিটিক্যাল ইচ্ছা। সোনম ওয়াংচুক চায় লেহ অঞ্চলের সর্বাধিনায়ক হতে, লেহ অঞ্চলের নেতা হতে। তার জন্য সে দিল্লিতে এসে ধর্ণা দিচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কিন্তু নিজের এলাকার নেতা হবে সে, একদম সেই ইচ্ছা। এবং 2025-এও ধর্ণা দেওয়ার সময় আপনারা জানেন গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এসব করেছে। এইসব ঝামেলা কিন্তু সোনম ওয়াংচুকের পাকানো ছিল। যিনি অনশন করছেন, আন্দোলন করছেন, তার অনশনকে কেন্দ্র করে, তার ডাকাকে কেন্দ্র করে যদি ঝামেলা হয়, তাকে দায়িত্ব নিতে হবে। ভালো মানুষের মতন আপনি বলবেন, নেতারা তো যে টাপলাবাজিগুলো জনগণকে দেন আমরা তো সব জানি, উনি বলবেন যে আমি তো লোকগুলোকে অ্যাপিল করেছিলাম আপনারা অশান্তি করবেন না। নেতারাও তো তাই করে, সামনে বলে অশান্তি করবে না, পেছন থেকে ফোন করে বলবে যাও দেখে নাও। তো তিনি ভালো নেতা হয়েছেন, গান্ধীবাদী নেতার মতো করে আচরণ করছেন, কিন্তু গান্ধীবাদ যে কতটা বিপজ্জনক, গান্ধী নেহরুভিয়ান পলিটিক্স, সোনম ওয়াংচুককে আমি, যারা সাধারণ জনগণ আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদেরকে বলবো সোনম ওয়াংচুককে দেখে শিখুন এরা কতটা ক্ষতিকারক। এবার আপনাকে বলি সোনম ওয়াংচুক। সোনম ওয়াংচুককে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেহ 2007 সালে একটা চিঠি দিয়েছেন, অফিস ফ্রম দ্য ডেপুটি কমিশনার। এই যে চিঠিটা, সেখানে বলা হচ্ছে যে তিনি নানান ধরনের
সমস্যা তৈরি করছেন। ইউ হ্যাভ বিন demoralizing government staff by passing administrative offices like zonal education office etc. Language and remarks showcasing baseless against department and functionaries. উনি যে সেই সময় শিক্ষা ব্যবস্থা করছিলেন না, উনি সরকারকে সেই সময় বদনাম করছিলেন এবং বলছে ইউ হ্যাভ বিন ইলিগালি অকুপাইং 200 ক্যানেলস অফ ল্যান্ড উইদাউট পেইং ডিউজ টু গভর্নমেন্ট। মানে সেই সময় থেকে 200খানা ক্যানেল, মানে ক্যানেল আমাদের এখানে যেরকম খাল যেটাকে বলি পশ্চিমবঙ্গে, উনি 200খানা খাল অকুপাই করে নিয়েছিলেন। ওই যে তিনি জলের ব্যবস্থা করে দেবেন, সাধারণ মানুষের নানান রকমের সুবিধে করে দেবেন, এইসব বলে টলে তিনি আসলে কি করেছিলেন, 200খানা খাল তিনি অকুপাই করিয়ে দিয়েছিলেন। মানে 200খানা খাল তিনি জবরদস্তি দখল করে রেখেছিলেন। আর কি বলা হচ্ছে, ইউ হ্যাভ বিন মিসইউজিং প্রভিশনস অফ ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট বাই মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড রিসিভড বাই ফরেন কন্ট্রিবিউটার্স। এটা 2007 সাল থেকে চলছে। এই যে তিনি মানুষের উপকার করছেন, মানুষের সুবিধে করে দিচ্ছেন, মানুষকে জল পাইয়ে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন, এগুলো সব হচ্ছে মিশনারির মতো দেখাওয়া। মিশনারি যেমন এখানে স্কুল খুলেছে, শিক্ষা করছে, আসল উদ্দেশ্য হচ্ছে ধর্মান্তকরণ, মাথায় রাখতে হবে, ওটাই তাদের মূল মোটো, রাইস ব্যাক পলিসি। এই সেম জিনিসটাই করছিলেন কে, সোনম ওয়াংচুক। এনার রয়েছে আর কি, এনার যে এফসিআরএ, এনার যে আসল ব্যথার জায়গাটা আপনাদেরকে বলি, আসল জায়গা হচ্ছে এনার যে ফরেন ফান্ডিং এর যে লাইসেন্স, যেটাকে বলা হয় এফসিআরএ লাইসেন্স, ওই লাইসেন্সটা ক্যান্সেল করে দিয়েছে মোদিবাবুর সরকার। ওনার যে এনজিও ছিল তার নাম ছিল কি, তার নাম ছিল সেমকল, SEMCOL, সেমকল। তো এই যে সেমকল নামক এনজিও এর ফরেন ফান্ডিং লাইসেন্স বাতিল হয়ে গেছে। ইনি জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিলেন, বিদেশ থেকে যে ফরেন ফান্ডিং নিচ্ছেন এটা নিয়ে তিনি এইসব এনজিওর কথা বলে আসলে কিন্তু তিনি মোদি বিরোধিতা, ভারত সরকারের বিরোধিতা করা, মোদিকে বিপদে ফেলা, সরকারের বিপদে ফেলা, সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য তিনি পয়সা নিচ্ছিলেন। এর জন্য সরকার তার এই যে ফরেন ফান্ডিং এর যে লাইসেন্স, এফসিআরএ লাইসেন্স, এটা বাতিল করে দেয়। এবং মোটা টাকা অনুদান নিয়েছেন। কোথা থেকে তিনি নিয়েছেন মোটা টাকা অনুদান? সুইডেন থেকে। এইসব ইউরোপিয়ান নেক্সাস, বুঝতে পেরেছেন তো? তো এরা বিদেশ থেকে টাকা নিচ্ছেন, বিভিন্নভাবে টাকা নিচ্ছেন, মোদির বিরোধিতা করছেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। এর জন্যই তাদের টাকা দেওয়া হয়। যারা এতদিন মনে করেন মাঞ্চু বাবুর মতো, হ্যাঁ, যে তিনি ভালো কাজ করছেন, ভালো কথাই তো বলছেন। আরে ভাই, নেতারা ভালো কথাই বলে, ভালো কথা বলেই আমাদেরকে টুপি পরায়। মমতা বলেছিলেন না ডবল ডবল চাকরি, কারো ডবল ডবল চাকরি হয়েছে? কেজরিওয়াল বলেছিল না আমি লোকপাল লাগু করতে চাই, সে নিজে লোকপাল ঠিকঠাক করে লাগু করেছিল? তো কংগ্রেস বলেছিল মানুষের তথ্যের অধিকার সবাইকে দেওয়া হবে, কংগ্রেস মানুষকে তথ্যের অধিকার ঠিকঠাকভাবে দিয়েছে? কোনো সরকার দিতে চায় না। সবাই একটা ন্যারেটিভ নিয়ে ক্ষমতায় আসতে চায়। এটাই ভারতীয় রাজনীতির বাস্তবতা। আপনি ভালো মনে করুন বা খারাপ মনে করুন, তার মধ্যেও ভালো মন্দ আছে, একটু ভালো একটু মন্দ আপনাকে বেছে নিতে হবে আপনার বিবেক বুদ্ধি দিয়ে। কারা দেশের পক্ষে, কারা দেশের বিরুদ্ধে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো 2025-এ লাদাখে হিংসায় অভিযুক্ত যিনি এখনো গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন, তিনি আসলে রাজনীতিই করছেন, তিনি নেতা হতে চাইছেন। এইসব নিট কেলেঙ্কারি, অতীতের বিভিন্ন গল্প, উন্নয়ন, মানুষের ভালো, এগুলো সব সেই উদ্দেশ্যের অংশ। নেতারা ময়দানে নামে মানুষের স্বার্থের কথা বলে, তারপর কি করে? নিজের পকেট ভরে। সোনম ওয়াংচুকও সেই রকমই নেতা তৈরি হয়ে গেছেন। এর জন্য ওনাকে আমি বলছি কেজরিওয়াল 2.0, অর্থাৎ সোনম ওয়াংচুক। এবং এটা একটা বিরাট পরিকল্পনার অংশ। আপনারা দেখবেন এই পরিকল্পনা কিন্তু সারা ভারতবর্ষে বিস্তৃত হয়ে গেছে। একটা বিভিন্ন রকমভাবে সরকারকে ঘেরার চেষ্টা হচ্ছে, কোনো ভোট নেই তা সত্ত্বেও। এখন থেকেই যদি মোদিকে প্রতিহত না করা হয়, তাহলে 2029-এ মোদিকে রোখা অসম্ভব হয়ে উঠবে। এমনিতেও অসম্ভব হয়, পারবেন না। এবার পারবে কি পারবে না সেটা তো সময় বলবে, আমি তো আবার গণৎকার নই, ফলে সে বিষয়ে যাব না। তো আমি এটাই আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, এখন কোনো ভোট নেই, তা সত্ত্বেও এখন থেকেই মোদিকে বিভিন্ন ইস্যুতে ঘেরার চেষ্টা করা হচ্ছে। কারণ বিগত 15 বছরে প্রায় কোনো রকম কিন্তু মোদির বিরুদ্ধে কোনো রকম বড় স্ক্যাম সামনে আসেনি। রাহুল গান্ধী একটা জেট কেলেঙ্কারি, ওই যে কি নাম ছিল, রাফায়েল বিমান কেলেঙ্কারিকে কেলেঙ্কারি হিসেবে প্রস্তুত করতে চাইছিলেন, ব্যর্থ হয়েছেন। মোদির বিরুদ্ধে কোনো কেলেঙ্কারি নেই। তো কেলেঙ্কারি নেই ঠিক আছে, কিন্তু বিভিন্ন ইস্যু যেটা মানুষকে টাচ করতে পারে, সেই রকম ন্যারেটিভ নিয়ে যদি এখনই মোদিকে বিপজ্জনকভাবে যদি ঘিরে ধরা হয় চারিদিক থেকে,
তাহলে কিন্তু মোদির বিরুদ্ধে লড়াই করার একটা জায়গা তৈরি হবে, যেটা 2029-এ কাজে লাগানো যাবে। তার জন্যই এথানল, তার জন্যই নিট কেলেঙ্কারি, তার জন্যই সোনাম বাংচুক, তার জন্যই বামপন্থীরা, তার জন্যই কামপন্থীরা, তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় হেরো মুখ্যমন্ত্রী, হেরে গেছেন, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এরা সবাই নানান রকমের ছলচাতুরি করছেন। এই যে আপনারা দেখবেন এখন হঠাৎ করে বলা হচ্ছে ইসরোতে 100 জন সায়েন্টিস্ট পদত্যাগ করে দিয়েছেন। আসল গল্পটা জানেন? আসল গল্প হচ্ছে সরকার একটা নতুন পলিসি এনেছিল যাতে স্বেচ্ছাবসর নেওয়া যায়। এবার স্বেচ্ছাবসর নেওয়া যায়, সরকার ভেবেছিল এর হয়তো খুব একটা ইম্প্যাক্ট হবে না। যারা মনে করছেন যে চাকরি ছাড়তে চাইছেন, কাজ করতে অনীহা প্রকাশ করছেন, তাদের জন্য সুবিধা হবে। এবার দেখুন, যারা সায়েন্টিস্ট আছেন তারা ইসরোতে কয় টাকা পাবেন? সরকারি জায়গায় কয় টাকা পাওয়া যায়, তাই না? তো অন্য জায়গায় যদি তারা সায়েন্টিস্ট হন, ইসরো একটা ব্র্যান্ড, ওখান থেকে আপনি একটা ব্র্যান্ড নেম পেয়ে গেলেন। এই ধরুন আমরা সাংবাদিকরা যেমন ধরুন একটা ভালো কোম্পানিতে চাকরি করলে তারপর অন্য কোম্পানি, বেটার কোম্পানিতে গেলে ওই পুরনো কোম্পানির যে অভিজ্ঞতা, পুরনো কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড নেম, ওটা কাজে লাগে। ধরুন আপনি এবিপি আনন্দে চাকরি করেছেন, এরপর আপনি আজ তাকে যেতে সুবিধা হবে। বিষয়টা এরকমই, এটা জাস্ট আমি উদাহরণ হিসেবে বললাম, কেউ অন্যভাবে নেবেন না বিষয়টাকে। তো ইসরোতেও তাই হয়েছে। সরকারের এই যে পলিসি নতুন এনেছে, সরকারের ওই পলিসি সরকার ভেবেছিল কেউ যদি চাকরি ছেড়ে দিতে চায় তাকে মুক্তি দেবো। মুক্তি দিতে গিয়ে সরকার এখন সত্যি নিজে বিপদে পড়ে গেছে। সরকার ভাবছে যে এইটা আবার রিভোক করা হবে, সবাই চাকরি ছেড়ে দিচ্ছে, এরা এখন অন্য জায়গায় গিয়ে চাকরি করবে। স্বেচ্ছাবসর নিচ্ছে মানে এমনটা তো নয় যে তারা বিশাল বেনিফিটেড হয়ে যাবে এর থেকে, ইসরো থেকে। তারা অন্য বেটার জায়গায় যাবে, বেটার অপরচুনিটি নেবে, তখন তাদের বেটার বেনিফিট হবে, বেটার লাভ হবে, বহু বেশি টাকা কামাতে পারবে, ইসরোর নাম থাকবে, প্রাইভেট অর্গানাইজেশনে যাবে, অনেক বেশি টাকা পাবে, তার জন্য ছেড়ে দিচ্ছে। কিন্তু এটাকে কিভাবে ন্যারেটিভ তৈরি করে আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখো ইসরো থেকে সবাই চাকরি ছেড়ে দিচ্ছে, কি ব্যাপার, কিসের সন্দেহ, কি চলছে ইসরোতে, সবই প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, উত্তর নেই কিছু। কেউ কি এটা বলতে পারছেন ইসরোতে কর্মসংস্কৃতির অভাব ঘটিয়াছে? আপনারা বলছেন ছেড়ে দিচ্ছেন, সবাই ছেড়ে দিচ্ছেন। আরে সায়েন্টিস্ট মানেই কি সে কি মহাপুরুষ নাকি? অবশ্যই দেশের জন্য কাজ করছে, তাদেরকে আমরা স্যালুট জানাই, কিন্তু তারা তো ঋষি মনীষী নন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন এমনটা নয়। নিঃস্বার্থ মানে প্রত্যেকের জীবনে স্বার্থ থাকে, প্রত্যেকের বাঁচার জন্য টাকা দরকার, প্রত্যেকের লিভিং স্ট্যান্ডার্ড সবাই চায় ভালো করতে। তারা প্রাইভেট সংস্থায় গেলে অনেক বেশি টাকা পাবেন, তাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক হবে, এতে খারাপও কিছু নেই, আবার মহানতারও কিছু নেই। কিন্তু সরকারকে এইটাকেই একটা ইস্যু তৈরি করা হচ্ছে যে এতজন ছেড়ে দিচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, মানে একটা রহস্য তৈরি করা হচ্ছে, উত্তর কারো কাছে নেই। কিন্তু ওই টার্গেট মোদি, দেখো মোদির জমানায় এটা হচ্ছে, সায়েন্টিস্টরা চাকরি ছেড়ে দিচ্ছে। আরে ভাই কেন ছাড়ছে? তারা বেটার অপরচুনিটির জন্য, একটা সরকারের লুপহোল তারা পেয়েছে, সেটাকে ইউজ করে তারা বেটার অপরচুনিটির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সরকারের বোঝা উচিত ছিল, বা রাতারাতি সরকার যখন দেখছে 100 জন ছেড়ে দিয়েছে, তো সরকারের ওই ব্যবস্থাটা রিভোক করে নেওয়া উচিত ছিল। আগের ব্যবস্থাই থাকতো যে তুমি চাইলেই স্বেচ্ছাবসর নিতে পারবে না, তো সেটা সরকার নিশ্চয়ই করবে, কি করবে সেটা সরকার বুঝবে। আর এটা নতুন কিছু নয়, এর আগেও অনেক উদাহরণ আছে। আরে মোদির জমানায় তো ইসরোর লোকেরা মারা যাচ্ছে না, কংগ্রেস জমানায় তো ইসরোর বহু সায়েন্টিস্ট, হোমি জাহাঙ্গীর ভাবা সহ আরো বহু সায়েন্টিস্ট রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। আপনারা রকেট সায়েন্টিস্টের সঙ্গে কি করেছেন লোকে ভুলে গেছে নাকি? যিনি ক্রায়োজেনিক ইঞ্জিন বানানোর চেষ্টা করেছিলেন, যাকে নিয়ে সিনেমা টিনেমাও হয়েছে, কংগ্রেস আমলে আমেরিকা তাকে কিভাবে বিপদে ফেলে দিয়েছিল, আপনাদের সরকার, আপনাদের পুলিশ। মোদি জমানায় তো সেগুলো হচ্ছে না, সেগুলো মনে রাখবেন না, সেগুলো বুঝতে পারবেন না। শুধুমাত্র ন্যারেটিভের দিকে সবসময় মগজাস্ত্র ব্যবহার করুন, যেভাবে আমরা করি। একটা ন্যারেটিভ গেল 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 গেল, রব তোলা হচ্ছে। আরে তার পেছনে আসল উদ্দেশ্যটা কি? মোদি কি কাউকে চাকরি ছাড়িয়ে দিয়েছে? যদি মোদি কাউকে চাকরি ছাড়িয়ে দিত, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন যে বিরোধিতা করব, যে সায়েন্টিস্টদেরকে এইভাবে চাকরি ছাড়ানোটা ঠিক হয়নি, সায়েন্টিস্টদের বিপদে ফেলা ঠিক, কিন্তু হয়নি তো ওরকম কিছু। সরকার ভেবেছে যে যদি কেউ চায় ছেড়ে দেবে, নতুন লোক নেওয়া হবে, কিন্তু সবাই এরকম 100 জন ছেড়ে দেবে সরকার তো বুঝতে পারেনি। যাই হোক, সরকার বোঝা উচিত ছিল, অবশ্যই আমি বলবো, বা এখনো দ্রুত এটা করে দেওয়া উচিত। আর একটা শেষ জিনিস বলি, ইথানল নিয়ে বহু লাফালাফি চলছে। কি বলা হচ্ছে? ইথানল নিয়ে যেসব গুজব চলছে, E20 পেট্রোল সব গাড়ির ইঞ্জিন নাকি ইথানল E20 নষ্ট করে দেয়।
আপনাদেরকে পরিষ্কার করে বলি, গাড়ির এখন দু ধরনের ক্যাটাগরি আছে। অনেক পুরনো গাড়ি আছে যেগুলো ইথানলের জন্য তৈরি নয়, যেগুলো বহু 15 বছর 20 বছর আগেকার যে গাড়িগুলো আছে, হ্যাঁ এটা ঠিক, এটা ইথানলের জন্য রেডি নয়। কিন্তু নতুন গাড়িগুলো তো E20 কমপ্লায়েন্ট। আমি তো মার্চ মাসে গাড়ি কিনেছি, আমার গাড়ি তো E20 কমপ্লায়েন্ট। আমার গাড়িতে তো E20 ভরলে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা হয়নি। আমি তো ধুমধারাক্কা বিন্দাস গাড়ি চালাচ্ছি, কিছুই তো অসুবিধা হচ্ছে না। এবং অনেকে বলে E20 মাইলেজ কম, কত কম? কেউ বলছে 20%, কেউ বলছে 30%। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যে যেরকম খুশি মনের মাধুরী মিশিয়ে খবর করে দিচ্ছে। তো সত্যি কথা বলতে 3 to 5% মাইলেজ কমে। এবং ইথানল নিয়ে আমারও বেশ কয়েকটা আপত্তি আছে, বলবো, কিন্তু আগে গুজবের জায়গাগুলো বলে দিই। অনেকে বলছে E20 ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে, একদম মিথ্যে কথা। E20 কমপ্লায়েন্ট গাড়িতে আপনি সেই রকম E20 দিলে কোনো রকম অসুবিধা নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে ব্রাজিলে জানেন E27 27% এথনল মিশানো থাকে। কানাডা ইউএসএতে E10 E15 এরকম আছে, E87 পর্যন্ত আছে। হ্যাঁ ঠিক শুনছেন, কানাডা ইউএসএতে E87 পর্যন্ত আছে। তবে এটা সত্যি যে সরকার যেটা আমাদেরকে, বিশেষ করে নীতিন গাডকারি যে বিষয়টা আমাদেরকে বলেছিলেন যে এথনল আসার পর দাম অনেক কমে যাবে, তো দাম তো সত্যি কমেনি, এটা তো ঠিক। এবং নীতিন গাডকারির সংস্থা, তার ছেলের সংস্থা কিসব আসছে, এটা সত্যি না মিথ্যায় তো সত্যি তদন্ত হওয়া দরকার। দুধ কা দুধ পানি কা হয়ে যাবে, পানি হয়ে যাবে। যদি কোনো দুর্নীতি না থাকে পরিষ্কার হয়ে যাবে, সেই ব্যবস্থা সরকার করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা অনেকেই দেখছি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে AI ছবি ছড়াচ্ছেন, বলছেন যে E20 পেট্রোলে নাকি ওই গাড়িতে ভরলে ট্যাঙ্কি নাকি পিঁপড়ে ঢুকে যাচ্ছে, যেহেতু আখের থেকে তৈরি হয় নাকি পিঁপড়ে ঢুকে যাচ্ছে ওর মধ্যে। চিনি E20 পেট্রোল নাকি মিষ্টি লাগে। কেউ চেটে দেখার চেষ্টা করবে না, ক্ষতিকারক জিনিস, ওরা একদম খাওয়ার জিনিস না, আগেই বলে দিচ্ছি। এবং এটা পুরো AI ছবি, ফলস ছবি, এই ধরনের ফেক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। তবে হ্যাঁ, এটা তো সত্যি, মেশামেশির দরকার কি ছিল? কোনো দরকার ছিল না তো। যদি আপনারা মিশিয়েছেন তাতে যদি জনগণের উপকার হতো তাহলে ঠিক। এটা যদি আমাদের মাইলেজ বেড়ে যেত, আপনি ব্যবহার করতেন, আমি সমর্থন করতাম। এটা যদি 100 টাকা পেট্রোল যদি 60 টাকা হয়ে যেত এথনল মিশিয়ে, আমরা সমর্থন করতাম। ভাই দাম কমেনি, মাইলেজ বাড়েনি, তাহলে মেশামেশির দরকার কি ছিল? আপনি বলছেন যে আমদানি কমবে, ঘন্টা কমেছে, পেট্রোলের আমদানি কি কমেছে? পেট্রোলের আমদানি যদি কমাতে হতো আপনি ব্যাটারি গাড়ি করে দিন না। ব্যাটারি গাড়ি, ইভি গাড়ির চার্জিং সেন্টার জায়গায় জায়গায় সরকারের অনুমোদন দিচ্ছে না কেন, তৈরি করাচ্ছে না কেন? সরকার সাধারণ মানুষকে লাইসেন্স দিয়ে দিক যে আপনি বাড়িতে একটা দুটো চার্জিং মেশিন বসান, আপনি আপনার মতন করে ব্যবসা করুন। সরকার তো সেসব করছে না, এগুলো তো করা দরকার। মেশামেশির আপনি শুরু করেছেন, আপনি এইসব করলে তো আপনার বিরুদ্ধে তো কথা হবেই। কিন্তু যতটা ফেক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে ততটাও কিন্তু এইখানে অতটা জল মেশানো নেই। যতটা জল সাধারণ মানুষ মেশাচ্ছেন, এই মাক্কু হাক্কু তৃণু, এরা যে জল মিশিয়ে গুজব ছড়াচ্ছেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে, তারাই তো আসল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এখন সব থেকে সেরা ছাত্র। তারা যে জল মেশাচ্ছেন, আপনাদেরও তো এই মেশামেশির দরকার নেই। আপনারাও মানুষকে বোকা বানাচ্ছেন, সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। পৃথিবীর বিভিন্ন দেশে এই এথনল কিন্তু মেশানো হচ্ছে, ভারতেও মেশাচ্ছে। আমার মতো মেশামেশির দরকারই ছিল না। মেশামেশি তখন করলে লাভ হতো যখন দামটা কমতো, দাম তো কমেনি ভাই। 114 115 লিটার, সরকার তো ভয়ঙ্কর ট্যাক্স নেয়। সরকার যদি 28% পেট্রোলের ট্যাক্স নিত তাহলেই তো পেট্রোল বিরাট সস্তা হয়ে যেত। এবার সরকারেরও বক্তব্য, ভারতবর্ষে সবাই তো আর ট্যাক্স দেয় না, ট্যাক্স দিলে সরকারের ইনকাম বাড়তো। সরকারেরও ইনকাম দুটো জায়গা থেকেই হয়, এক আপ গাড়ি আর এক পেট্রোল। তো এসব হবে, বিতর্ক হবে, সবাই সবার ঢপ প্রচার করছে। কিন্তু সব কথার এক কথা, এই যে গোটা ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, এটাই ওই একটাই উদ্দেশ্য, 2029-এ মোদিকে যাতে হারানো যায়, তার জন্য এই ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। সোনম ওয়াংচুকও সেই টুলকিটের অংশ, E20 পেট্রোলও সেই টুলকিটের অংশ, ইসরোতে পদত্যাগের হিড়িক সেই টুলকিটের অংশ। সোনম ওয়াংচুকের ওখানে দেখেছেন না, আমাদের রাজ্যের সব বামপন্থী কামপন্থীরা পৌঁছে গেছেন ওখানে, তারাও সাপোর্ট করছেন ওকে। তসলিমা নাচছেন, বিরোধিতা করছেন কে? আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সবই একটা ন্যারেটিভের অংশ। বিপদে ফেলো বিজেপিকে, বিপদে ফেলো মোদিকে, বিপদে ফেলো অমিত শাহকে। অমিত শাহ আসছেন, ঘুরছেন। অমিত শাহ দেশের সিকিউরিটি ঠিক করার চেষ্টা করছেন, শিলিগুড়ি করিডোরটাকে শক্তিশালী করার চেষ্টা করছেন, মজবুত করার চেষ্টা করছেন, আর বিরোধীরা ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করছে।